নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো বিমল করের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম মশারি। আমার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প মশারি। ঝঙ্কারটা ঠিক মতো ওঠে না, ভুল ঘাটে আঙুল পড়ে সুরটাই কেটে যায়। মণিমাসি তাকিয়েই থাকেন। ওরা আসছে, ওরা দুজন, একটি ছেলে ও একটি মেয়ে, কনক আর তরু। বেলফুলের ঝাড়ের পাশ দিয়ে আস্তে আস্তে কনক থামে প্রথমে, তরু তারপর। চাঁদের মরা আলোয় দুটি মুখ অস্পষ্টভাবে দেখা যায়, দুটি দেহ। একটি দেহ নুয়ে পড়ে বেলফুলের ঝাড়ে, আর একটি ছবির মতো দাঁড়িয়ে থাকে। কনক কটি বেলফুল তুলছে মণিমাসি বুঝতে পারেন। অস্পষ্ট আলোতেও অনুমান করতে পারেন একটি হাত আর একটি হাতের মুঠোয় বেলফুলগুলো গুঁজে দিচ্ছে। তরুর খোঁপায়ও হাত দিয়েছে কনক। দুটি ফুল হয়তো আলতো করে চুলে সাজিয়ে দিল। মণিমাসি দেখতে পান না, তবে অনুমান করতে পারেন। ম্লান জ্যোৎস্নায় একটি মুখের পুরো ঠোঁটের গায়ে হাসি খেলছে, আর একটি মুখের দুগালে নরম আঁচের ছোঁয়া। দুটি দেহের স্বতন্ত্র হৃৎপিণ্ড দুটো সমতালে কাঁপছে হয়তো। খুশিতে দুটি বুক রাত পাখির মতো আকাশের তলায় পাখা মেলেছে বোধহয়। তবু হয়তো সেই ভীরু লজ্জায় কৃত্রিম ভঙ্গিমা আছে। আর চোখে মণিমাসিকে দেখে তরু বোধহয় বলছে, আহ, কি করো? মণিমাসি দেখতে পাচ্ছে যে। দেখুক, জবাব দিচ্ছে কনক হাসি ঠোঁটেই। অন্যায় কাজ তো কিছু করিনি, বউয়ের খোঁপায় দুটি ফুল গুঁজে দিচ্ছি। মুখে আঁচল চাপা দিয়ে তরু হাসলেও হাসতে পারত। মুখে আঁচল চাপা দিয়ে না হাসুক, তবু তরু নিশ্চয়ই দুটি গালের নরম মাছকে আরো একটু উষ্ণ করে বলছে, বউ না আর কিছু, আগে বউ হই তারপর বলো। পা চালিয়ে দিয়েছে দুজনেই। কনক বলছে, বউ হতে আর বাকি কি? আর তো কটা দিন। মণিমাসিকে মুখ ফুটে আজ কথাটা জানিয়ে দিয়েই কাল কলকাতা পালাবো, তারপর আসবো একেবারে সেই দিনটিতে। সিমেন্ট বাঁধানো বেদির কাছে এসে দাঁড়ালো ওরা। মণিমাসি সুন্দর করে হেসে বললেন, বসো। ওরা বেদির ওপর উঠে বসে। তরু নিচু মুখ, শতরঞ্জির নকশায় আঙুল ঘষছে। কনক সহজ কথাটা, মণিমাসি যা ভালো করেই জানেন, সেই সহজ ও সরল এবং সুন্দর কথাটাই আরো সাবলীল করে বলবার মতো কথা খুঁজছে, ভাষা খুঁজছে। কথার মধ্যে যেন একটুও আড়ষ্টতা না থাকে, শুনতে খারাপ না লাগে কানে, অথচ নতুন লাগবে। একটু গাম্ভীর্য থাকবে কথায়, স্বল্প হবে শব্দ সম্ভার। এমন কটি কথা গোছানোর চেষ্টায় কনক তন্ময়। মণিমাসি আকাশের দিকে চোখ নিয়ে অপেক্ষা করছেন। বেলফুলের মিষ্টি একটা গন্ধ এখন হাওয়ায় এখানকার। তরু দুটি কালো চোখ তুলল পলকের জন্যে। খোঁপার কালোয় দুটি সাদা কুঁড়িও কেঁপে গেল একটু। মণিমাসি, কনক ডাকে।
মনে হলো এর ডাক যেন আধো ঘুমন্ত কাউকে ডেকে তোলার মতন। মণিমাসি, হাসি মুখেই মুখ ফেরালেন। তুমি কি কোনো দিন টিন দেখে রেখেছ? কোনো কাজ আশ্চর্যভাবে আপনি সম্বোধনটা এড়িয়ে গেল। আভাস এসে মিষ্টি করে সব কথাই বলে দিলে, বলা যায় না তো। মণিমাসির শান্ত ছোট্ট জবাব। তবে আগামী 16ই তো ভালো। তরুকে নিয়ে তুমি কলকাতায় আসবে, ব্যবস্থা সব করেই রাখবো আমি। মিনিট 10 কষ্ট সইতে হবে তোমায়। একটা সই দিও, আর তোমার আশীর্বাদ। কনক একটু হাসল। তরু আর একবার চোখ তুলেই মুখ নামালো। মণিমাসি কনককে দেখলেন কমুহূর্ত, তারপর আর একটি আনত মুখের কপাল ছোঁয়া সাদা সিঁথিটা লক্ষ্য করলেন, চাঁদের ম্লান আলোতেও। তরুর সিঁদুর রাঙানো সিঁথিও তিনি দেখেছেন এক সময়, হয়তো তাই। তোমরা কি সব ঠিক করে ফেলেছ? মণিমাসি প্রশ্ন করলেন। কনক মাথা নাড়ল। তরু আরো একটু মাথা নামালে। বেশ, তবে তাই হবে। মণিমাসি আস্তে আস্তে বললেন, থেমে থেমে, তোমার বাড়িতে তরুকে খুশি মনে মেনে নেবে তো? বাড়ি নানি, আমি নিয়েছি, আমি নেব মণিমাসি। মণিমাসি এবার তরুর মুখে চোখ রেখে বললেন, তোর মন তুই বুঝেছিস তরু, সেইটাই বড় কথা। আমি খুশি হয়েছি, তোরা সুখী হ। কনক উঠে পড়ল তবুও। দুটিতে যেমন এসেছিল একসাথে, পায়ে পায়ে পাশাপাশি, তেমনি জোরেই ফিরে চলল। ওদের আসার পথে মণিমাসি যেমনভাবে তাকিয়েছিলেন, যাওয়ার পথেও তেমনই তাকিয়ে রইলেন। খানিকটা তফাতে দুটি দেহ অস্পষ্ট হয়ে আসতেই উঠে দাঁড়ালেন মণিমাসি। এখন আর মুখের কোথাও সেই শান্ত হাসি নেই তার, নরম ভাবটা কেটে গেছে। হয়তো তরুর কিংবা তরুদের কথাই ভাবছেন তিনি, আর এই চিন্তাই তাকে গম্ভীর করে তুলেছে। ঘরে ফিরে এসেছেন মণিমাসি। আসার পথে বারান্দা দিয়ে দেখে এসেছেন কনক আর তরুকে। কূপের ঘরটাই কনককে বরাবর ছেড়ে দেওয়া হয় থাকতে, এবারও তাই। সেই ঘরে পরিপাটি করে বিছানায় বসে আছে কনক। কাছে একটি চেয়ারে বসে তরু। শেড দেওয়া টেবিল ল্যাম্পটা জ্বলছে, জানালা খোলা এবং দরজাও। নিজের ঘরে ফিরে এসে অপেক্ষা করলেন মণিমাসি খানিকক্ষণ। আপন মনে কত কি ভাবলেন, পায়চারি করলেন। তারপর উঠে পাশের ঘরটিতে গিয়ে তরুর বিছানায় বসে অপেক্ষা করতে লাগলেন। রাত তখন আরো নিস্তব্ধ, নিঝুম। তরু তখন এলো। ঘরে ঢুকে মণিমাসিকে দেখে অপ্রস্তুত, রাঙা হয়ে উঠল তার মুখ। কনক কি শুয়ে পড়েছে? মণিমাসি নরম গলায় শুধালেন। না, এইবার শোবে। তবে আয়, একটা মশারি টাঙিয়ে দিয়ে আয় ওর বিছানায়, না হলে ঘুমোতে পারবে না সারা রাত। মণিমাসির সঙ্গে পাশের ঘরে যেতে যেতে তরু লজ্জিত হলো। ছি ছি ছি, কি আক্কেল তার! এতক্ষণ বসে শুধু গল্পই করল, কাজের কথাটাই তার মনে নেই। নিজের ঘরে এসে এই বাক্স ও বাক্সর নিচে চাপানো এক বাক্স থেকে মশারি বের করতে করতে মণিমাসি হেসে হেসে বললেন, বিয়ের পর তোরা যখন এই বাড়িতে আসবি, তখন আমায় কত দিকে যে লক্ষ্য রাখতে হবে রে তরু। তাই ভাবছি, তখন যে তোরা হবি মেয়ে জামাই, ত্রুটি ঘটলে কি রোকে আছে? তরু এবার না হেসে পারল না, বললে, তা তো দেখছি মণিমাসি, রাত দুপুরে যেভাবে মশারি হাতড়াতে শুরু করেছ। মশারিটা নিয়ে ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন মণিমাসি।
নিজেই সেই মশারিটা এক মুহূর্ত লক্ষ্য করে তরুর দিকে এগিয়ে দিতে দিতে বললেন হাসি মুখেই, বলতো এই মশারিটা কার? হাত বাড়িয়ে মশারিটা নিয়েছে তরু। অল্পক্ষণ চোখ রাখতেই চিনতে পারল এই মশারি। মুহূর্তে মুখটা তার কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। মণিমাসি লক্ষ্য করলেন সব। এবার গলায় আরো সহজ হাসি তুলে বললেন, যা টাঙিয়ে দিয়ে আয়। ওখান থেকে একটু ফিতে বা পাড় ছেঁড়া নিয়ে যা, নয়তো মশারি টাঙাতে পারবি না। কনকের খাটের মশারি টাঙানোর ফ্রেমটা এবার বাপু খুঁজে পেতে সারিয়ে নিতে হবে। তরু তবু দাঁড়িয়ে। মণিমাসি আবার বললেন, দাঁড়িয়ে রইলি যে, আর কত রাত করবি? শিগগির টাঙিয়ে দিয়ে আয়। তরু চলে গেল। এত আস্তে, যা দেখে মণিমাসি ঠোঁটের কোণে দাঁত ফুটিয়ে হাসলেন। তরু খোলা জানলা দিয়ে ডাকল, ঘুমিয়ে পড়েছ? বিছানার উপর উঠে বসল কনক। সবেই সিগারেটটা শেষ করে শুয়েছে। ঘুম কি অত অল্পেই আসবে আজ তার? কি ব্যাপার? দরজাটা খোলো তো। কনক দরজা খুললে। মশারিটা নামিয়ে রাখলে তরু বিছানায়। ঘরের এদিক ওদিক তাকালে। মশারি টাঙাবে? তরু মাথা নাড়ল। কি দরকার ছিল রাত দুপুরে এই হাঙ্গামা? একটা রাত এমনিতেই কাটিয়ে দিতে পারতাম। মণিমাসি বলেছে। তরু মশারির একটা খুঁট তুলে নিল। কনক অন্য খুঁট তুলে মশারি টাঙানোর সাহায্য করতে লাগলো। 3 দিকের দেওয়ালে মশারির ফিতে বাঁধা খুঁট নাগাল পেল পেরে কি আলনার। একটা খুঁট অসহায় হয়ে ঝুলতে লাগলো। তরু কিছুক্ষণ তাকিয়ে সেই অসহায় খুঁটের সঙ্গে ফিতে বেঁধে খোলা জানলার গড়াদের উপর বেঁধে দিলে। চমৎকার। কনক ফাজিল হাসি হাসল। চমৎকার? তুমি দেখছি গৃহকর্মে সুনিপুণা। তরু কিন্তু হাসল না, বরং কনকের এই কথাটাও তার কানে ভালো শোনালো না। ঘরের অল্প আলোতে তরুর মুখের রেখাগুলো খুব ভালো করে দেখা যাচ্ছিল না, তবু কনক বুঝতে পারল। বললে, কি ব্যাপার, অত গম্ভীর কেন? কই না তো। তাই তো দেখাচ্ছে। কি জানি, রাত অনেক হলো, শুয়ে পড়ো। আমার মাথাটা কেমন হঠাৎ যেন ধরে উঠেছে। যাই শুয়ে পড়ি গে। তরু চলে গেল। দরজা বন্ধ করে আলোটা নিভিয়ে দিলে কনক। চাঁদের আলোটা এবার যেন জোর হয়েছে। কনক এসে মশারির মধ্যে ঢুকল। তখন রাত কত কে জানে। নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছিল কনকের, কাশি উঠছিল। ঘুম হঠাৎ ভেঙে গেল। চোখের পাতা খুলতেই উজ্জ্বল একটি আভা দেখল আগুনের। মুহূর্তেই মশারির বাইরে বেরিয়ে এলো কনক। খোলা জানলার পাশ থেকে কে যেন সরে গেল। জানলার গড়াদে বাঁধা মশারির ফিতেটা কেটে গেছে, আর তার আগা বয়ে বয়ে ফুরফুরে হাওয়ায় এক ঝলক আগুন দাউ দাউ করে জ্বলে উঠে মশারির চালে এসে পৌঁছেছে। ধোঁয়া আর কাপড় পোড়া গন্ধ। আগুনটা নিভে আসতই হয়তো, কারণ চালের কাছে পৌঁছতে পৌঁছতে তার শিখার আস্ফালন কমেই এসেছিল। তবু কনক তাড়াতাড়ি মশারির খুঁটের বাঁধনগুলো খুলে আগুনটা নিভিয়ে দিলে। দরজা খুলে বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। এ প্রান্ত থেকে হেঁটে ও প্রান্ত পর্যন্ত গেল, আবার ফিরে এলো। মণিমাসির ঘরের দরজা বন্ধ, তরুর ঘরেরও। সব অন্ধকার, কোথাও কোনো শব্দ নেই। শুধু সামনের অসত্য পাতায় হাওয়া লেগে একটা পথ পথ একটানা শব্দ উঠেছে। কি আশ্চর্য! মশারিতে আগুন লাগলো কি করে? কে আগুন ধরিয়ে দিলে? কে সরে গেল জানলা দিয়ে? কি
কে কে কে? কেন আগুন ধরালো মশারিতে? কনক শুয়েছিল সেই মশারির তলায়। আগুনটা যদি তেমন ভাবে লেগে যেত আর সহজে ঘুম না ভাঙতো কনকের, তবে কনকের বুক ধক ধক করে উঠল আবার। তবে কি টেবিল ল্যাম্পের শিখা থেকেই এমন একটা কাণ্ড হলো? তাই বা কি করে হবে? শোবার আগে কনক নিজের হাতেই যে বাতি নিভিয়ে দিয়েছে। ঘুম আর এলো না কনকের। শত চিন্তার জালে আচ্ছন্ন হয়ে চুপচাপ সে বসে থাকলো। ভোর হলো। মাথাটা ভার হয়ে গেছে কনকের, চোখ দুটো জ্বলছে। ভোরের আলোয় সম্বিত ফিরতেই মনে হলো সারা রাত্রি ভোরে একটা দুঃস্বপ্ন দেখেছে সে। ভয় পেয়েছে কনক সেই স্বপ্ন দেখে, বিচলিত হয়েছে, এমনকি বিভ্রান্ত। একটু পরিষ্কার আলো তার দেখা দরকার, একটু হাওয়া দরকার বাইরের। উঠে পড়ল কনক, বারান্দা দিয়ে নেমে সোজা বাগানে এসে দাঁড়ালো। সব তেমনই আছে, সেই বেলঝাড়, বেদি, শিউলি গাছ। ভোরের স্বচ্ছ আলোয় বাগানটা এখন স্পষ্টই দেখা যাচ্ছে। ফুরফুরে মিষ্টি বাতাস বইছে। ভোরের ঘুম জাগা পাখির ঠোঁটে ঠোঁটে কাকলি। ভালোই লাগছে কনকের। আস্তে আস্তে বাগানের মধ্যে হাঁটতে লাগলো কনক। বুক ভরে নিঃশ্বাস নিতে লাগলো। মণিমাসি সাজি হাতে পুজোর ফুল তুলতে এসেছেন। কনক এগিয়ে গেল। মুখোমুখি দাঁড়িয়ে দুজনে। মণিমাসি স্নান ছেড়ে ধবধবে সাদা থানে গা জড়িয়ে এসেছেন। ভিজে কালো চুল এলো করা। কনকের দিকে তাকিয়ে ভোরবেলার মতন মিষ্টি হাসি হাসলেন মণিমাসি। এত ভোরে উঠেছ যে? রাত্রিরে ভালো করে ঘুম হয়নি বুঝি? না, ঘুমোতে আর পারলাম কই। অদ্ভুত কাণ্ড। কি অদ্ভুত? চোখে প্রশ্ন তুলে মণিমাসি হাসলেন। সত্যি অদ্ভুত। এই বাড়িতে ভূত আছে নাকি? বুঝতে পারলাম না। রাত্রে আমার মশারি থেকে আগুন লাগিয়ে দিয়ে গেছে। মণিমাসি চমকে উঠলেন। অনেক বিষয় জাগিয়ে প্রশ্ন করলেন, সে কি? আমিও তো তাই ভাবছি। মণিমাসির চোখের কোণে স্ফুলিঙ্গ জ্বলছিল, কিন্তু কনক তা দেখতে পেল না। মণিমাসি যেন অনেক ভাবনার মধ্যে থেকে উঠে এসে বললেন, সত্যি বড় আশ্চর্যের কথা তো। ও মশারিটা তরুর ফুল সজ্জার মশারি। তত্ত্ব পাঠাবার সময় ভুলে আমরা দিতে পারিনি, এই বাড়িতেই ছিল। অষ্টমঙ্গলার পরে দেবুরা যখন এলো, তখন যে আমি নিজের হাতে ওই মশারি টাঙিয়ে দিয়ে তরুদের বিছানা পেতে দিয়ে এসেছিলাম। তারপর আর অবশ্য। মণিমাসির কথা শেষ হওয়ার অপেক্ষা করলে না কনক, শুধু একবার চমকে তাকালো। মুখটা আরো ফ্যাকাশে হয়ে এলো তার। শুধু বললে, ও তাই। মণিমাসি পুজোর ফুল তুলে বাড়ি সিঁড়িতে পা দিতেই দেখা হয়ে গেল তরুর সঙ্গে। একটা থামের পাশে দাঁড়িয়েছিল তরু কাঠ হয়ে। চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা শূন্যতা। মুখের উপর জমাট বেদনা থমথম করছে। মণিমাসি থামলেন। তুই এখানে? কনক কোথায়? চলে গেছে। তরুর ঠোঁট নড়ে উঠল একটু। ডান হাতের মুঠিটা এগিয়ে দিলে। ভাঁজ করা মোছড়ানো এক টুকরো কাগজ। মণিমাসি হাত বাড়িয়ে কাগজটুকু নিলেন। পেন্সিলে লেখা, 2টি কি 3টি ছত্র। পড়লেন মণিমাসি আধ ফোঁটা শব্দ করে করে। তরু, সময় থাকতে সতর্ক হলাম। তোমায় যে কি ভাববো, কি বলবো তা আমি বুঝতে পারছি না।
তোমার স্বর্গত স্বামীর পাশে যাবার ব্যবস্থা করে দেবে, এ আমার কল্পনাতীত ছিল। ছি কনক। চিঠি পড়া শেষ করে মণিমাসি বললেন, কনকের সঙ্গে তোর কোনো কথা হয়নি? না না। এ চিঠি তোকে কে দিলে? ওই দিয়েছে, হাতে দিয়ে চলে গেল। কনক কোথায়? মণিমাসি ফুলের সাজি নামিয়ে তরুকে কাছে টেনে নিলেন, বুকে বুকে স্পর্শ দিয়ে তার সমবেদনা জানালেন। তারপর বললেন, হে ভালোই হলো, তুই তোর মন বুঝলি এতদিনে। তরুকে আর একবার ঈষৎ বুকের উপর চাপ দিয়ে মণিমাসি আলিঙ্গন শিথিল করলেন, সাজি তুলে নিলেন আবার। কনকের চিঠিটা কিন্তু তার হাতেই থাকলো। অত্যন্ত সংযত ভঙ্গিতে একটার পর একটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলেন। মণিমাসিকে তাকিয়ে দেখছিল তরু। অবদ্ধ মনে হচ্ছে সবকিছু, সমস্তই। তরুর ইচ্ছে হলো মুখ ফুটে বলে, আমার মন আমি বুঝেছি বলেই তো তোমার মনে করিয়ে দেওয়া পুরনো স্মৃতিকে আমি নষ্ট করতে চেয়েছিলাম মণিমাসি। কিন্তু এ কি হলো? তোমরা যে আমায় ভুল বুঝলে সকলেই। তরু কিন্তু একটিও শব্দ করতে পারেনি। ঠোঁট নড়েছে কিংবা নড়েনি। বুক থেকে কান্নার ঢেউগুলো ফুলে উঠে গলার কাছে আছড়ে এসে পড়ল। মণিমাসি ঠাকুর ঘরে স্বামীর ফটোর তলায় কটি ফুল দিয়ে গলবস্ত্র হয়েছেন, চোখের পাতা বোঝা। মৃত স্বামীকে মনে করবার চেষ্টা করছেন মণিমাসি, আর ভাবছেন, এই বৈধব্য কি সুন্দর, এই সুচিতা কি স্নিগ্ধ। চোখ খুললেই তো স্বামীকে দেখতে পাবেন তিনি, তাঁর স্বামীকে। কিন্তু মণিমাসি চোখ খুলছেন না, কারণ বদ্ধ নয়নের সামনে অন্য একটি মুখ অস্পষ্ট রেখায় আঁকা ছবির মতন ভাসছে। সেই মুখ আজ সকালেও বাগানে তিনি দেখেছেন। চোখ বন্ধ থাকলেও মণিমাসির ঠোঁটে একটা আশ্চর্য হাসি ফুটে ওঠে, খুব খুশি হওয়ার একটি কৃতকৃতার্থ হাসি। অনেক কৃত্রিমতার পর একটি অকৃত্রিম আনন্দ পাওয়া গেছে যেন।